প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার 2024-25 সেশনের ফিজিক্স প্রশ্নগুলো সমাধান করব। এখানে আমাদের 1 নম্বর প্রশ্নটা জানতে চাচ্ছে যে কোন দুটি আলোর জন্য কৌণিক বিচ্ছুরণ সর্বাধিক হবে। তো এই কৌণিক বিচ্ছুরণের যে ব্যাপারটা, এই পুরো টপিকটা বুঝতে হলে আমাদের দুটো থিওরি জানতে হবে। একটা হচ্ছে বিচ্যুতির থিওরি আর একটা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতার থিওরি। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা একটু বিচ্যুতির থিওরিটা দেখে আসি। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে। তো বলছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ল্যামডার মান বেশি, তার বিচ্যুতির পরিমাণ হবে কম। ঠিক আছে? তাহলে ল্যামডা বেশি হলে বিচ্যুতি কম, আর ল্যামডা কম হলে তার বিচ্যুতি হবে বেশি। তো আমরা যদি সবগুলো আলোকে এখানে সাজাই, দেখো এই যে বে নি আসহ কলা, এখানে আমি সাজাই দেখছি। তো বেগুনি যেটা আলো, তার ল্যামডার মান সবচেয়ে কম, এর সব ল্যামডার মান তথা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই জন্য তার বিচ্যুতি সবচেয়ে বেশি। আর লাল যে তরঙ্গটা আছে, এইটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কিন্তু তার বিচ্যুতি হচ্ছে সবচেয়ে কম। এই বিচ্যুতি দ্বারা কি বোঝাচ্ছি? ধরো এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। এই প্রিজমে একটা আলোক রশ্মি যদি এভাবে ছুঁড়ে মারি, তাহলে এইটা কোন দিকে যাবে? এইদিকে গিয়ে এইদিকে বেঁকে যাবে। কিন্তু এখানে তো 7টা আলো একসাথে আছে, এই 7টা আলো এখানে ভাগ হয়ে যাবে, এর মধ্যে একটা যাবে এইদিকে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার রেড আলো, এটার বিচ্যুতি সবচেয়ে কম, আর এটা হচ্ছে ভায়োলেট, এইটার বিচ্যুতি সবচেয়ে বেশি। আর এদের দুজনকার মাঝামাঝি একটা আলো পাওয়া যাবে, এটা হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইয়েলো, মানে হলুদ। হলুদের বিচ্যুতি হচ্ছে লাল আর ভায়োলেটের ঠিক মাঝামাঝি। তাহলে এই যে দুজনকার বিচ্যুতি পাইলাম, লাল আলোর বিচ্যুতি আর ভায়োলেট আলোর বিচ্যুতি, এই দুজনকার পার্থক্যটাকে এভাবে প্রকাশ করা হয় ডেল্টা ভায়োলেট মাইনাস হচ্ছে ডেল্টা রেড। আর নিচে যদি আমরা জাস্ট ডেল্টা নিই, ডেল্টা ইয়েলো, মানে তাদের গড়টা আর কি, বা মধ্যরশ্মি যেটা, মানে ইয়েলো, এটার নাম দিয়ে দিলাম ধরো ইয়েলো। তাহলে ইয়েলো এর বিচ্যুতি দিয়ে যদি ভাগ করি, তাহলে যেটা পাবো এটাকে বলা হয় ওমেগা, তথা হচ্ছে বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে এই বিচ্ছুরণ ক্ষমতার মান কার উপর নির্ভর করে? এই যে উপরে দেখো, উপরে হচ্ছে দুইটা প্রান্তীয় রশ্মির পার্থক্য যত বেশি হবে, ডেল্টার মানের পার্থক্য যত বেশি হবে, ওমেগার মান তত বেশি হবে। এটা কোথায় আছে? এটা থিওরিটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আমার ওয়েবসাইটে আসলে এখানকার এক্সপ্লেনেশনে তোমরা এটা দেখতে পারবা, এই যে কৌণিক বিচ্ছুরণ ও বিচ্ছুরণ ক্ষমতা। ঠিক আছে? এখানে যাও, এখানে নিচের দিকে গেলে দেখতে পারবা, এখানে বলা আছে যে পাতলা প্রিজমের ক্ষেত্রে বর্ণালীর দুই প্রান্তের রশ্মির বিচ্যুতির পার্থক্য। যেমন এখানে দেখো উপরে কি ডেল্টা ভায়োলেট মাইনাস ডেল্টা রেড, অর্থাৎ ভায়োলেটের বিচ্যুতি কতটুকু? এটা অনেক বেশি, রেডের বিচ্যুতি কম। এই দুজনকার পার্থক্যটা বের করো, করে তুমি হচ্ছে এটা ইয়েলো এর বিচ্যুতি, তো এই যে মধ্যরশ্মির বিচ্যুতির অনুপাত, তার মানে মধ্যরশ্মির বিচ্যুতি দিয়ে ভাগ করো, করে যে মানটা পাবা সেটাই হচ্ছে তার কি? বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে বিচ্ছুরণ ক্ষমতা কার উপর নির্ভর করে? দুইজনকার পার্থক্যটার উপর নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের এখন কি চেক করতে হবে? যে কোন দুইটা আলোর মধ্যে বিচ্ছুরণ ক্ষমতার পার্থক্য, মানে বিচ্ছুরণের বা বিচ্যুতির পার্থক্য সবচেয়ে বেশি। তো এটা আমরা কিভাবে দেখবো? আসো দেখি। এই যে আলোর নামগুলা দেওয়া আছে, এগুলাকে যদি আমরা বে নি আসহ কলা দিয়ে সাজাই, ধরো প্রথমে বে, তারপরে নি আ স হ ক লা, বেনি আসহ কলা। ঠিক আছে? তাহলে প্রথমে নীল আর কমলা, দেখো নীল আর কমলার মধ্যে পার্থক্য এতটুকু, আর লাল আর নীলের পার্থক্য দেখো, নীল আর লালের পার্থক্য হচ্ছে এতটুকু। তাহলে কোনটা বেশি হইলো? লাল আর নীল। তারপরে সবুজ আর হলুদ, দেখো সবুজ আর হলুদের পার্থক্য এতটুকু, তারপর লাল আর সবুজের পার্থক্য তোমার হচ্ছে এই যে এতটুকু। তো এর মধ্যে সবচেয়ে বেশি পার্থক্য হচ্ছে কোনটার? এইটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে? লাল আর নীল, কারণ ওই দুইজনকার বিচ্যুতির পার্থক্য হবে সবচেয়ে বেশি। লালের বিচ্যুতি সবচেয়ে কম, আর তুলনামূলক নীলের বিচ্যুতি হচ্ছে সবচেয়ে বেশি, ফলে তাদের পার্থক্যটাও সবচেয়ে বেশি। আর পার্থক্যটা যত বেশি হবে, তাদের ওমেগার মান তথা কৌণিক বিচ্ছুরণের ক্ষমতার মানও হবে সর্বাধিক। ওকে, আমরা যদি আমাদের পরের ম্যাটটাতে যাই, এখানে জিজ্ঞাসা করছে কি একটি দ্বি অবতল লেন্স। তাহলে এখানে আমাদের দ্বি অবতল লেন্স প্রথমে চিনতে হবে। এটা আমাদের একটা এক্সট্রা সিলেবাসের কোশ্চেন, তোমাদের বেলায় আসার সম্ভাবনা আছে। এটাকে বলে দ্বি অবতল, যার দুইটা তলই হচ্ছে অবতল। তো এখানে আলোক রশ্মিগুলো প্রথমে আসে এই তলটাতে পড়ে, তাহলে এটার নাম প্রথম তল, আর এই পাশ দিয়ে বের হয়ে যায়, তাহলে এটার নাম হচ্ছে দ্বিতীয় তল। এই প্রথম তলটাকে যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তের ব্যাসার্ধটাকে বলা হবে তোমার কি? R1। আর এই তলটাকে যদি আমরা একটা বৃত্ত কল্পনা করি, তাহলে এখানে এইটার ব্যাসার্ধটাকে বলবো আমরা R2। এটা হচ্ছে প্রথম বক্রতার ব্যাসার্ধ, প্রথম বক্রতার
ব্যাসার্ধ, আর এটা হচ্ছে দ্বিতীয় বক্রতার ব্যাসার্ধ। এখন দেখো আলোক রশ্মি পড়ে এখান থেকে যাবে কোন দিকে? এইদিকে, কিন্তু এটার বক্রতার ব্যাসার্ধটা কোন দিকে? এইদিকে, অর্থাৎ দিকগুলা উল্টা। উল্টা হলে সেটাকে ধরতে হবে নেগেটিভ। এখানে দেখো আলোক রশ্মিগুলো যাচ্ছে সামনের দিকে, আর বক্রতার ব্যাসার্ধটাও সামনের দিকে। এই ক্ষেত্রে তোমার আর এর মানটাকে ধরতে হবে পজিটিভ। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি এখন মানগুলো বসাই, এখান থেকে দেখতে পাবো, দেখো এই যে এখানে আমরা আর1 এর মানটাকে কেমন ধরবো? নেগেটিভ, আর আর2 এর মানটাকে ধরবো হচ্ছে পজিটিভ। ঠিক আছে? এখন এইটা হচ্ছে আমাদের লেন্স মেকারের ফর্মুলা। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে। এখানে 1/f, এই 1/f হচ্ছে আমাদের কি নির্দেশ করে? পি। আমরা যেমন বলি না যে আমাদের চশমার পাওয়ার কত, এই চশমার পাওয়ার ইকুয়াল টু হচ্ছে 1/f। তার মানে এখানে 1/f বের করা মানে হচ্ছে চশমার ক্ষমতা বের করা। তাহলে ওই চশমাটা যে বানাবো, যে কাঁচ দিয়ে বানাবো, সেই কাঁচের মিউ এর মান কত, প্রতিসরণাঙ্কের মান কত? এখান থেকে -1 ইন্টু হচ্ছে 1/r1 মাইনাস 1/r2। 1/r1 1/r2 কি? যে এই বক্রতাগুলোকে আমি কতটা বেশি বক্রতা করব নাকি কম করব। ঠিক আছে? যেমন এটা -30 সেন্টিমিটার, তার মানে এটাকে কি করছি? বেশি ভিতরে কাটছি। আর এটা +20, মানে এটা হচ্ছে কম করে কাটছি। ঠিক আছে? তো এখন এখানে r1 আর r2 এর মানগুলো বসাই দিতে হবে। বসাই দিয়ে তারপর সিম্পল ক্যালকুলেশন, যা আসবে তাই অ্যান্সার। এখানে দেখো এফ এর মানটা ফাইনালি কত আসছে? মাইনাস। এটা কি মিন করে? এটা মিন করে এটা একটা অবতল লেন্স। উত্তল লেন্স হলে এখানে এফ এর মানটা আসতো প্লাস। আমি কি বুঝাইতে পারছি? তোমাদের পরীক্ষায় প্রশ্নটা এই জায়গাটাতে আরেকটু চেঞ্জ করতে পারে। এই যে মিউ এর মানটা দেখতেছো, এই মিউ এর মানটা অনেক সময় কি করে, এই কাঁচেরটা মিউ এর মান, ধরো মিউ গ্লাস দেওয়া থাকলো আর বাইরে মনে করো ওয়াটার থাকলো, তাহলে এখানে কি থাকবে? মিউ অফ ওয়াটার। সেক্ষেত্রে তোমাদের মিউর সম্পর্কগুলো জানে রাখতে হবে। সম্পর্কটা হচ্ছে এরকম, নিয়মটা হচ্ছে এ মিউ বি যদি হয়, এটাকে এইভাবে লিখতে হয় মিউ বি ডিভাইডেড বাই মিউ এ। তার মানে সামনের মিউটা হচ্ছে নিচে আর পিছনের মিউটা হবে উপরে। তাহলে একইভাবে এখানে যদি আমরা পানির সাপেক্ষে গ্লাসেরটা বের করতে যাই, তাহলে কি লিখবো? ওয়াটার মিউ গ্লাস ইকুয়াল টু, তাহলে কি হবে? উপরে হবে মিউ অফ ওয়াটার, সরি মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ ওয়াটার। মানে এখানে এই ম্যাথটাতে এখানে মিউ এর একটা মান দেওয়া আছে, কিন্তু তোমাদের ক্ষেত্রে দুইটা মান দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে তোমার দুইটা মানকে এভাবে ভাগ করে সেখান থেকে এই যে পানির সাপেক্ষে গ্লাসের মিউটা বের করে নিবা। তাহলে ওই গ্লাসটা কি হবে, বা ওই চশমাটা হচ্ছে পানির ভিতরে ব্যবহার করার জন্য তৈরি হবে। ওকে, আমরা পরের ম্যাথটাতে যাই। এখানে বলছে একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি মিটার স্কোয়ার, চাকাটিতে 10 রেডিয়ান পার সেকেন্ড রেডিয়ান সেকেন্ড ইনভার্স 2 কৌণিক ত্বরণ সৃষ্টি করতে প্রয়োজনীয় টর্ক কত? আচ্ছা, এই ধরনের সূত্রগুলোতে মেইনলি ঝামেলা, তোমাদের এই সূত্রগুলো মনে থাকে না। এটা আমি একটা সুন্দর ট্রিক তোমাদেরকে শেখাই দিই। দেখো আমাদের রৈখিক বলের সূত্রটা কি? রৈখিক বল F ইকুয়াল টু হচ্ছে m ইন্টু a, তাই না? এখন রৈখিক বলটা যদি কৌণিক বল হয় তার নাম হয়ে যায় টাও। আর এখানে যে m হচ্ছে জড়তার পরিমাপ, এটা তো জানো, ভর হচ্ছে জড়তার পরিমাপ। তাহলে রৈখিক জড়তার ক্ষেত্রে ভর যেই কাজ করে, কৌণিক জড়তার ক্ষেত্রে ওই কাজটা করে হচ্ছে কৌণিক জড়তা বা জড়তার ভ্রামক আই। আর এখানে রৈখিক ত্বরণ যেটা কৌণিক ত্বরণ হয়ে যায় সেটা হচ্ছে আলফা। তার মানে টাউ ইকুয়াল টু হচ্ছে আই ইন্টু আলফা। এখন দেখো আমাদের আয়ের মান দেওয়া আছে 10 আর আলফার মান দেওয়া আছে 10, 10 10 100। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। রৈখিক ত্বরণের সাথে মানে রৈখিক সূত্রগুলোর সাথে কৌণিক সূত্রগুলো মিলাই পড়লে তোমাদের সূত্রগুলো সহজেই মনে রাখতে পারবা। পরেরটাতে যাও, দুটি হালকা মৌল একত্রিত হয়ে একটি ভারী মৌল গঠনের প্রক্রিয়াকে কি বলে? আচ্ছা, এখানে যখন ফিউশন কথাটা দেখবা, আচ্ছা দাঁড়াও, এখানে হচ্ছে ফিউশন আর একটা হচ্ছে ফিশন। এখানে দুইটা একত্রিত হচ্ছে, তার মানে জোড়া লাগতেছে। তাহলে জোড়া লাগলে হবে ফিউশন, কারণ এটা দেখো বড় আর এটা হচ্ছে ছোট। বড় মানে জোড়া লেগে বড় হয়, আর ছোট মানে হচ্ছে ভেঙে ছোট হয়। তাহলে এখানে যেহেতু দুইটা হালকা মৌল একত্রিত হয়ে একটা ভারী মৌল বা বড় মৌল তৈরি হচ্ছে, এই জন্য এটা হবে ফিউশন বিক্রিয়া। আর যদি ভেঙে যাইতো তাহলে কি হইতো? তোমার ফিশন বিক্রিয়া। পরের প্রশ্নটাতে আমাদের জিজ্ঞাসা করছে, দেখো এখানে বলছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নিলে মূল গড় বর্গবেগ দ্বিগুণ হবে? আচ্ছা, তো এখানে আমাদের তাপমাত্রার সাথে বর্গমূল গড় বর্গবেগের যে সম্পর্ক, এটা কেমন? সি ইকুয়াল টু, সম্পর্কটা হলো সি ইকুয়াল টু √3
আর টি বাই হচ্ছে এম, অর্থাৎ সি এর সাথে সম্পর্কটা টি এর হচ্ছে রুট ওভার, এই যে সমানুপাতিক সম্পর্ক অফ রুট ওভার টি, সি ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি। তো এই সম্পর্কটা যখন সমানুপাতিক হয় এটাকে আমরা এভাবে লিখতে পারি সি ওয়ান বাই সি টু ইকুয়াল টু হচ্ছে রুট ওভার টি ওয়ান বাই টি টু। কিন্তু আমাদের এখানে যেহেতু কত তাপমাত্রা মানে টি টু বের করতে হবে, তো আমাদের জন্য সুবিধা হলো টি টুটাকে উপরে রাখা। এই জন্য এই সম্পর্কটাকে আমরা উল্টা এভাবে লিখব যে টি টু বাই টি ওয়ান রুট ওভার ইকুয়াল টু সি টু বাই হচ্ছে সি ওয়ান। এখন টি টুটা ফ্রি করলে এই পাশে রুটগুলো ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে না? তাহলে আমরা কি লিখতে পারবো যে টি টু ইকুয়াল টু সি টু স্কোয়ার ইন্টু টি ওয়ান ডিভাইডেড বাই সি ওয়ান স্কোয়ার। এখন আমাদের এখানে বলছে যে বর্গবেগ কত হয়ে যাবে, বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে দ্বিগুণ হবে। তার মানে সি টু ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু সি ওয়ান এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে টি ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সি ওয়ান এর উপর স্কোয়ার। তাহলে সি ওয়ান স্কোয়ার কাটা আর 2 এর উপর স্কোয়ারের কারণে এটা হয়ে যাবে কত 4, তাহলে 4 ইন্টু টি ওয়ান। এখন দেখো টি ওয়ানটাকে কেলভিনে কনভার্ট করলে এটা কত হবে, 273 এর সাথে 27 যোগ করলে 300, তার মানে এখানে 4 ইন্টু হচ্ছে 300, তার মানে কত হইল 1200। তাহলে আমাদের পরের তাপমাত্রা হচ্ছে 1200 আর আগে কত ছিল, আগে ছিল হচ্ছে তোমার এখানে 273 বা 300, ঠিক আছে? তাহলে এখন আমাদের চেঞ্জটা কতটুকু এটা বের করতে হবে, ঠিক আছে? চেঞ্জ হচ্ছে আমাদের 1200 থেকে যদি আগেরটা বিয়োগ করি 300 তাহলে কত হবে, এটাকে আমরা হচ্ছে তাহলে দেখতে পাচ্ছি 900, ঠিক আছে? 900 হচ্ছে এখানে চেঞ্জ। তাহলে এখন বলছে যে তাপমাত্রার গ্যাসকে কত তাপমাত্রায় নিলে, তাহলে যেহেতু চেঞ্জ হয়েছে 900 আর আগে থেকে ছিল হচ্ছে কত 27, তাহলে 900 সাথে 27 যোগ করলে কত হবে 927, এটাই এখানকার অ্যান্সার। এরপরেরটাতে যদি যাই আমরা, বায়ুর সাপেক্ষে পানি ও কাচের প্রতিসরাঙ্ক, ওই যে একটু আগে যে বললাম এটাই হচ্ছে সেটা। দেখো যে বায়ুর সাপেক্ষে পানি এবং কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এবার কাচের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক বের করতে বলছে। তো নিয়মটা কি, যার সাপেক্ষে বলবে এটা আগে লিখে ফেলো। কাঁচ মানে হচ্ছে গ্লাস, আর পানির প্রতিসরাঙ্ক বের করতে বলছে কার, পানির, তাহলে গ্লাস মিউ ওয়াটার, ঠিক আছে? নিয়মটা কি, আগেরটা নিচে যাবে, তাহলে হচ্ছে মিউ অফ হবে গ্লাস, উপরে হবে মিউ অফ ওয়াটার। তো এখন মিউ অফ ওয়াটার কত, মিউ অফ ওয়াটার হচ্ছে 4/3, আর মিউ অফ গ্লাস কত 3/2। তাহলে এটা উল্টাই দিলে কি হবে, উল্টাই দিলে হবে উপরে 8 নিচে হচ্ছে 3 3 9, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? প্রশ্নগুলো সহজ, কিন্তু এগুলো যেহেতু এক্সট্রা সিলেবাসের অনেকেরই পড়া থাকে না, এই জন্য অনেকে সহজ প্রশ্নগুলো পারে আসে না আর কি। পরেরটাতে যদি যাই, এখানে বলছে কোন ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে কোন ধাতব পৃষ্ঠের উপর অতিবেগুনি রশ্মি আপতিত হলে পৃষ্ঠ হতে নির্গত কণা কোনটি? আচ্ছা, এটা হবে কি ইলেকট্রন। এটা হচ্ছে তোমাদের ফটোতড়িৎ ক্রিয়া যে টপিকটা আছে ওখানে দেখলে বুঝবা যে এখানে আলোক রশ্মি একটা পড়ছে, আলোক রশ্মি পড়লে এখান থেকে ইলেকট্রনগুলো উঠে দৌড়াতে শুরু করে, এটার নামই হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। তো এটা হচ্ছে মেডিকেলের একটা প্রশ্ন ছিল, এটা শাহজাহান তপন স্যারের অনুশীলনীতে আছে, ওখান থেকে তুলে দিছে আর কি। আমরা যদি পরেরটাতে যাই, এখানে কি বলছে দেখি। এই প্রশ্নটা হচ্ছে একটি তরঙ্গের দুইটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য যদি পাই হয়, পথ পার্থক্য কত? এই দশা পার্থক্য আর পথ পার্থক্যের যে সম্পর্কটা মনে রাখার জন্য মনে রাখবা হচ্ছে এভাবে, দপ, কি দিয়ে মনে রাখবা, দপ। দপ মানে হচ্ছে দতে দশা পার্থক্যটা এই পাশে, আর এখানে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। তো এখন আমার দশা পার্থক্য দেওয়া আছে কত, পাই, তাহলে এখানে বসাবো পাই ইকুয়াল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইনটু হচ্ছে পথ পার্থক্য। তাহলে পাই পাই কাটা, এটা উল্টে গেলে এদিকে কি হবে, এখানে হবে ল্যামডা ডিভাইডেড বাই পাই ইকুয়াল টু হচ্ছে পথ পার্থক্য। এগুলো ওইদিকে নিয়ে গেলাম আর কি। তাহলে ল্যামডা বাই 2 হচ্ছে এখানকার অ্যান্সার। আমরা যদি পরেরটাতে যাই, এখানে জিজ্ঞাসা করছে কি দেখো, এখানে বলছে দৈর্ঘ্য L এবং স্প্রিং ধ্রুবক K বিশিষ্ট একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরা করা হলো। আচ্ছা, জিনিসটা একটু আমরা আঁকার চেষ্টা করি। ধরো এখানে আমাদের একটা স্প্রিং আছে এরকম, এটাকে আমরা কেটে 4 টুকরা করলাম, ঠিক আছে? ধরো প্রথমে 2 টুকরা হইলো, এখানে 4 টুকরা হইলো। তাহলে এই যে 4 টুকরা করছি, এই প্রত্যেকটার স্প্রিং ধ্রুবক এখন মনে করো K প্রাইম, কারণ যেহেতু কেটে ছোট করছি
এই স্প্রিংগুলো আরো শক্ত হয়ে যাবে, মানে হচ্ছে এদের স্প্রিং ধ্রুবক পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো এগুলা কিন্তু সিরিজ কানেকশনে যুক্ত, একটার পিছন লেজটা আর একটার শুরুর মাথাটার সাথে যুক্ত আছে। তাহলে এগুলো সবগুলো এখন কোন কানেকশনে আছে? সিরিজ কানেকশনে। সিরিজ কানেকশনের স্প্রিং ধ্রুবকের সূত্রটা কেমন? 1/k ইজ ইকুয়াল টু এখানে 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম প্লাস 1/k প্রাইম। তাহলে চারটা যেহেতু 1/k প্রাইম, তাহলে এটাকে একসাথে আমরা কি লিখতে পারি? 4/k প্রাইম। একটা k প্রাইম, দুইটা k প্রাইম, তিনটা k প্রাইম, চারটা k প্রাইম, তাহলে 4/k প্রাইম ইকুয়াল টু হচ্ছে 1/k। তাহলে এখান থেকে এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো? k প্রাইম ইজ ইকুয়াল টু 4 ইন্টু k। অর্থাৎ আগেরটার তুলনায় কত গুণ হয়ে গেছে এখন? 4 গুণ। অর্থাৎ স্প্রিংটার দৈর্ঘ্যের সাথে সম্পর্কটা এখানে ব্যস্তানুপাতিক। দৈর্ঘ্য কেটে যেহেতু 4 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে স্প্রিং ধ্রুবক এখন 4 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? আমাদের পরের ম্যাথটা হচ্ছে কি, 8টি সমান ব্যাসার্ধের পানির ফোঁটা বায়ুর মধ্য দিয়ে এত বেগে পড়ছে, ফোঁটাগুলোর একত্রিত হয়ে বড় ফোঁটায় পরিণত হলে প্রান্তীয় বেগ কত? আচ্ছা, এখানে তোমাদের দুটো জিনিস জানতে হবে। একটা বড় ফোঁটা মনে করো, এটাকে কেটে তোমরা যখন ছোট ছোট ফোঁটা বানাবা তখন কি হয়? কয়টা বানাইছে? 3 3 6 3 9টা হয়ে গেছে। আচ্ছা, একটা কমাই দিই। এই যে 8টা ফোঁটা বানাইলাম, এই 8টা ফোঁটার আয়তন 8 ইন্টু ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু বড় হাতের ভি। অর্থাৎ কেটে ছোট করো বা ছোটগুলাকে জোড়া লাগাই বড় করো, তাদের আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে বড়টার আয়তন, এগুলো তো একটা গোলক, গোলকের আয়তন কত হয়? 4/3 পাই বড় হাতের আর কিউব ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4/3 পাই ছোট হাতের আর কিউব। তাহলে 4/3 পাই 4/3 পাই কাটা, তাহলে এখানে আর কিউব ইজ ইকুয়াল টু এই 8টাকেও আমরা চাইলে কিউবে কনভার্ট করে নিতে পারি, 2 টু দি পাওয়ার 3 ইন্টু হচ্ছে আর টু দি পাওয়ার কিউব। তাহলে একসাথে লিখলে এভাবে লেখা যায় 2r টু দি পাওয়ার কিউব। তাহলে কিউব কিউব চলে গেলে কি থাকে? আর ইকুয়াল টু থাকে টুয়াইস আর। সম্পর্কগুলো বুঝছো? আর এর সাথে তোমার টুয়াইস আর এর সম্পর্কটা, মানে আর এর সাথে ছোট হাতের আর এর সম্পর্কটা কেমন? দ্বিগুণ। আচ্ছা, এটা তোমরা মাথায় রাখো। এখন পরের যে অংশটা বলছে এটা তাকাও। এখানে বলছে একটা বড় ফোঁটায় পরিণত হলে তার প্রান্তীয় বেগ কত? এই প্রান্তীয় বেগ নির্ণয়ের জন্য আমাদের যে সূত্রটা লাগবে এটা একটু দেখে আসো। এই অধ্যায়টা, এটাতে তোমার হচ্ছে শর্ট সিলেবাসে ছিল না এই অংশটা। স্টোকস নামে একটা লোক আছে, তার সূত্র হচ্ছে কি, যে এখানে ঊর্ধ্বমুখী বল পানির ভিতর দিয়ে যখন একটা ফোঁটা যায়, পানি বা বাতাসের তরল বা গ্যাসের ভিতর দিয়ে যখন একটা গোলক যায়, তখন তার উপর যে ঊর্ধ্বমুখী বলটা ক্রিয়া করে, এটা হচ্ছে এফ। এফ এর সূত্রটা হচ্ছে 6 পাই ইটা। এভাবে মনে রাখবা, 6 পাই ইটা ভিটি আর। এটা হচ্ছে এফ এর সূত্র। ঠিক আছে? এখন দেখো, যে গোলকটা উপর থেকে নিচে পড়তেছে, এইটার তোমার হচ্ছে ঘনত্ব মনে করো হচ্ছে রো, আর সে যে তরল বা গ্যাসটার ভিতর দিয়ে উপর থেকে পড়তেছে, এইটার মনে করো ঘনত্ব হচ্ছে সিগমা। তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে এরকম, এখানে তোমার গোলকের আয়তন 4/3 পাই, এখানে রো মাইনাস হবে সিগমা। রো মাইনাস সিগমা মানে এই যে যেটার ঘনত্ব বেশি তার ঘনত্ব থেকে যেটার ঘনত্ব কম তার ঘনত্বটা বিয়োগ। তাহলে এটা হচ্ছে কি 4/3 পাই আর কিউব, এখানে হবে একটা আর কিউব। এখন যেহেতু বড় হাতের আর, মানে যে জিনিসটা পড়তেছে, আচ্ছা আমরা আপাতত ছোট হাতের আরই লিখি, আর কিউব ইনটু হচ্ছে এটা কি পেলাম? আয়তন। আমরা জানি যে কোনো কিছুর বল বের করতে হলে কি লাগে? এম জি। তাহলে এম বের করতে হলে এটা হচ্ছে কি ভি পাইছি, তাহলে ভি রো জি, এখানে কি থাকে? একটা জিও থাকবে। ঠিক আছে? 4/3 পাই রো জি আর, এইরকম আর কি। ঠিক আছে? তো এই পাশে যদি আমরা এই এফ এর সূত্রটা বসাই, এই ঊর্ধ্বমুখী বল এই অংশটার সমান হবে আর কি। ঠিক আছে? তাহলে এইটা এখানে বসালে দেখো তোমার কি থাকে? 6 পাই ইটা ভিটি আর। তো এখানকার আর আর এখানকার 3টা আর যদি আমরা কেটে দেই তাহলে কি হবে? এখানে আর 2টা আর থাকবে। তাহলে এখানকার ভিটি এটা হচ্ছে তোমাদের কি, তোমার এখানে এই প্রান্তীয় বেগ নির্দেশ করে। তোমাদের পুরো সূত্রটা মনে রাখার দরকার নেই, আমি জাস্ট দেখাচ্ছি আর কি। তাহলে এই ভিটি সমান হচ্ছে, এটা আমি আরেকটা ভিডিওতে তোমাদের শুধুমাত্র এই টপিকটা ভালো করে পড়াই দিব। তো ভিটি সমান এখানে হচ্ছে কি, ভিটি সমানুপাতিক, এখানে একটা আর কমে যাওয়ার কারণে কি হয়ে গেল? আর কিউব। তার মানে প্রান্তবেগ এখানে কার সমানুপাতিক? আর এর বর্গের সমানুপাতিক। শুধু এই কথাটা মনে রাখলেই চলবে।
তো চলো আমরা এখানকার এক্সপ্লেনেশনটা থেকে এবার একটু দেখে আসি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এখানে দেখো, প্রথমে আমরা কি পাইলাম, R2 এর সাথে R1 এর সম্পর্কটা কেমন পাইছি, R2 হচ্ছে R1 এর দ্বিগুণ। এখন কি পাইলাম, প্রান্তবেগের সম্পর্কটা হচ্ছে V is proportional to R স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারবো, V2 by V1 ইকুয়াল টু হচ্ছে R2 by R1 এর উপর হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা যদি এখন V2 টাকে ফ্রি করি, যা আসবে তাই আমাদের অ্যান্সার। ঠিক আছে ব্যাপারটা? ওকে, আমাদের পরেরটাতে যাই। এবার বলছে হচ্ছে কি, যদি স্পর্শ কোণ তোমাদের 90 ডিগ্রি হয় বা এর বেশি হয়, তা তবে তরলের পৃষ্ঠ কেমন হবে, উত্তল নাকি অবতল? তো এইটার জন্য আমরা থিওরিটা একটু দেখে আসি মেইন বই থেকে। এখানে দেখো স্পর্শ কোণ, তো স্পর্শ কোণের এখানে কি হইছে, একটা তরল এখানে আছে দেখো, আর এই পাশে পাশে একটা কঠিন আছে। এই তরল আর কঠিনের মধ্যে যখন সংযোগ ঘটে, কোনো কোনো ক্ষেত্রে তরলটা এরকম উত্তল হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে অবতল হয়ে থাকে। যদি এখানে থিটাটা ছোট হয়, এটা স্থূল কোণটা ভুল লিখছে বইয়ে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ হবে। থিটা যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে এটা হচ্ছে অবতল হয়, আর থিটা যদি এরকম স্থূল কোণ হয় তখন এটা উত্তল হয়। এখানে আরো কিছু ইনফরমেশন তোমাদের জানা দরকার, যেমন দেখো এখানে এখানে তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পানি, সাধারণ পানি আর কাচের মধ্যে স্পর্শ কোণ হচ্ছে 8 ডিগ্রি, আর বিশুদ্ধ পানি আর পরিষ্কার পানির হচ্ছে প্রায় 0, আর রূপা আর পানির হচ্ছে পুরোপুরি 90 ডিগ্রি। আর যদি 90 ডিগ্রির চাইতে বড় হয় তাহলে স্থূল কোণ, আর যদি 90 ডিগ্রির চাইতে মানে স্পর্শ কোণ যদি হচ্ছে 180 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে কার বেলায়, যেমন পারদ আর কাচ, এটার বেলায় কি হয়, এটা স্থূল কোণ হয়। এই পুরো টপিকটা এখান থেকে পড়ে নিবা, আর ওই থিওরিটা মনে রাখলেই চলবে। তাহলে এটার আমাদের অ্যান্সার কি হবে, এখানে বলছে কি যে যদি 90 ডিগ্রির চেয়ে বেশি হয় তাহলে স্থূল কোণ হলে কেমন হবে, উত্তল হবে। আমাদের পরের যে থিওরি এখানে কি বলছে দেখো, m এর মান কত হলে এই তিনটা ভেক্টর একটা সমকোণী ত্রিভুজ গঠন করবে। দেখো, একটা সমকোণী ত্রিভুজ গঠন করতে হলে এই তিনোটা মানে ভেক্টরকে তোমার একই তলের মধ্যে থাকতে হবে। একই তলের মধ্যে মানে ধরো তোমার কাগজ খাতা আছে, খাতার যে একটা পাতা আছে, এই পাতার উপর যদি তুমি তিনটা কাঠি রাখো, তিনটা কাঠি দিয়ে তুমি মনে করো একটা কি বানাইলা, সমকোণী ত্রিভুজ বানাইলা, ওই রকম আর কি, একই সমতলে থাকতে হবে। এখন একই সমতলে থাকার শর্তটা কি, তাহলে একই সমতলে থাকার শর্ত হচ্ছে এই যে এটা, এই যে দেখো, যে এবিসি সমকোণী ত্রিভুজ গঠন করলে ভেক্টর তিনটি একই সমতলে থাকবে, অর্থাৎ তাদের যে সহগগুলো আছে এদেরকে নিয়ে যদি একটা নির্ণায়ক বের করি, এটা নির্ণায়কের মান 0 হবে, এরপরে নির্ণায়কের মান 0 বের করলে এখান থেকে m এর মানটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের এখানকার কাজ। এরপরের থিওরিটাতে যদি আমরা যাই, এখানে কি জিজ্ঞাসা করছে, বলছে 60 মিটার উচ্চতা থেকে একটি বল ফেলা হলো, অন্য একটি বল একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো। ওকে ফাইন, এক্ষেত্রে কখন তারা মিলিত হবে, এই জিনিসটা দেখার জন্য আমরা এই যে এই ইয়াটাতে দেখব। এখানে দেখো, মনে করি এই বল দুটা এই উচ্চতায় মিলিত হইল, এই উচ্চতার নাম হচ্ছে এইচ উচ্চতা। তাহলে নিচের বলটা কতটুকু ট্রাভেল করবে, এইচ পরিমাণ। তাহলে এইচ, তার সরণটা নির্ণয় সূত্র কি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, ইউ তো তার 30 দেওয়া আছে, ওই জন্য এখানে 30 বসাই দিছি। আর উপর থেকে নিচে নামবে যে সে কতটুকু ট্রাভেল করবে, সে করবে হচ্ছে স্থির অবস্থা থেকে, অর্থাৎ তার ইউ এর মান 0, আর কতটুকু ট্রাভেল করবে 60 মাইনাস এইচ পরিমাণ। তাহলে তার সরণ হচ্ছে 60 মাইনাস এইচ, আর এখানে ইউটি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দুইটা সমীকরণ পাইলাম। এখন কি করব, দুইটা সমীকরণ যদি যোগ করি, এখানকার মাইনাস এইচ আর এখানকার প্লাস এইচ কাটা যাবে। তাহলে ডান পাশে কি, বাম পাশে থাকলো শুধু 60টি, আর ওই পাশে কি থাকলো দেখো তো, এখানকার মাইনাস জিটি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার কাটা, তাহলে শুধু থাকলো কি 30টি। তাহলে এখানে 30 দিয়ে কাটলে কত হবে, শুধু 2 সেকেন্ড। এটাই হচ্ছে এখানকার অ্যান্সার। আমরা যদি পরেরটাতে যাই, এখানে বলছে হচ্ছে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার সেকেন্ড পার আওয়ার সমবেগে চলমান একটা গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ কত, তার মানে এখানে আমাদের কি করতে হবে, এ সূত্রটা ফেলতে হবে, এ ইকুয়াল টু কি, ভি স্কোয়ার বাই হচ্ছে আর। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণের ফর্মুলা। এখন ভি এর যে মানটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ারে।
এটাকে তাড়াতাড়ি করে তোমাদের কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। এটাকে কিভাবে মিটার পার সেকেন্ড করবা, 72 নাও, উপরে কিলোমিটার মানে হচ্ছে কি 1000 দিয়ে গুণ করো, তাহলে এটা কি হবে, মিটার হবে। আর আওয়ার, 1 আওয়ারটাকে সেকেন্ডে কনভার্ট করো, 3600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 36 দুয়ে 72, আর এখানে দুইটা শূন্য কাটা, তাহলে কত হইলো, এখানে 10 দুয়ে 20। তার মানে এটা ভি এর মান হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 এর উপর স্কোয়ার, আর এখানে আর এর মান জানি না, আর এ এর মান বলে দিয়েছে হচ্ছে 1। তাহলে আরটা এই পাশে পাঠিয়ে দিলে আর ইকুয়াল টু কত পাবো আমরা, 20 20 এ 400। তাহলে এটার অ্যান্সার হলো 400। তারপরে যে ম্যাথটা আছে দেখো, এটা খুবই মজার একটা ম্যাথ। এখানে কি বলছে যে কোনো বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করলে তার ভরবেগ কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এটা একটা বোর্ডের কোশ্চেন হুবহু তুলে দিয়েছিল। তো যাই হোক, তো আমরা জানি ই এর সূত্রটা হচ্ছে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। ভরবেগের সাথে সম্পর্কটা এরকম। তার মানে দেখো ই এর সম্পর্ক পি এর সাথে কি বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের সমানুপাতিক হলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ভরবেগ কত শতাংশ বৃদ্ধি পাবে। এই জন্য আমরা পিটাকে উপরে রাখবো, অর্থাৎ P2 বাই P1 এরপর হোল স্কোয়ার ইকুয়াল টু E2 ডিভাইডেড বাই E1। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, উপরে উপরে আছে, তাহলে সমানুপাতিক সম্পর্ক। এখন এই স্কোয়ারগুলো যদি এই পাশে আনি তাহলে কি হবে, এটা রুট হয়ে যাবে। এখন দেখো E2 এর মান কি করছে, গতিশক্তি 300% বৃদ্ধি করছে। তার মানে আগে থেকেই ছিল 100%, এখন আরো 300% বৃদ্ধি করলো, ফলে টোটাল কত হইলো 400%। তাহলে E2 হবে এটা কত, 400 E1, আর এটা হবে 100 E1। মানে আগেরটা তোমার 100% ছিল, এখনটা কি হয়েছে 400% হয়েছে। তাহলে আমরা যদি এটা দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাবো, একটা 4 পাবো। 4 কে রুট করলে কত পাবো, এখানে 2 পাবো। ঠিক আছে, অর্থাৎ P2 বাই P1 ইকুয়াল টু 2। তাহলে এই P1টা উপাশে পাঠালে কি হবে, P2 পাইলাম হচ্ছে P1 এর দ্বিগুণ। ঠিক আছে, দ্বিগুণ মানে কি, আগে থেকে 100% ছিল, এখন আরো 100% এসে সেটা 200% হয়েছে, দ্বিগুণ। ঠিক আছে, তাহলে কত শতাংশ বৃদ্ধি পাবে, শতাংশের ক্ষেত্রে তাহলে কি হবে, আরো 100% বৃদ্ধি পাবে। কারণ আগে ছিল 100%, এখন হয়েছে দ্বিগুণ, মানে হচ্ছে 200%। তাহলে 100% 200% থেকে 100 বিয়োগ করলে কত হবে, 100%। ঠিক আছে, এরপরের ম্যাথটাতে যদি আমরা যাই, এখানে বলছে সাম্যাবস্থায় হুইটস্টোন ব্রিজের গ্যালভানোমিটারের প্রবাহের মান কত হবে। এটা তো তোমরা জানোই যে এখানে কি হয়, যে শ্রেণীতে যুক্ত, এই যে এইটা আর এটা এখানে শ্রেণীতে যুক্ত, এইটা আর এটা এখানে সমান্তরালে যুক্ত। এইটা শুধু এখানে এখানে কারেন্ট মাপার জন্য ইউজ হয়। ঠিক আছে, যে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। তাহলে শ্রেণীতে যুক্ত, এই পাশে এই দুটো শ্রেণীতে যুক্ত, এদের অনুপাত যদি সমান হয় তখন এটা সাম্য অবস্থায় চলে আসে। সাম্য অবস্থা কথাটার মানে হলো এইটার, এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাবে না। তাহলে এটা অ্যান্সার হবে 0। এবারে কি বলছে দেখো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে এর দোলনকাল কত হবে। এটার দোলনকাল হবে কত দেখো, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে 2t = 2π√L/g। এখন পৃথিবীর কেন্দ্রে যেহেতু জি এর মান 0, তাহলে কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যায়, অসীম হয়ে যায়, ইনফিনিট হয়ে যায়। ঠিক আছে, তাহলে টি এখানে কি হয়ে যাচ্ছে, অসীম। এরপরে যে ম্যাথটা আছে এটা একটা ট্রিকি ম্যাথ। এখানে বলছে যে 1200 ওয়াট হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য সংযুক্ত করা হলো, হিটারে বিদ্যুৎ প্রবাহ কত হবে। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ কত হবে এটা হচ্ছে আমরা কিভাবে বের করতে পারবো, P ইকুয়াল টু, আমাদের একটা সূত্র আছে, P ইকুয়াল টু হচ্ছে VI। ঠিক আছে, আমাদের এখানে I এর মানটা বের করতে বলছে। P এর মান দেওয়া আছে 1200 ওয়াট, 1200 ওয়াট, আর V এর মান দেওয়া আছে হচ্ছে কত, 120। ঠিক আছে, তাহলে এটা I সমান কি হবে, P/V। তাহলে উপরে 1200 আর নিচে হচ্ছে 120, কাটলে কত হয়, 10। তাহলে এখানে 10 অ্যাম্পিয়ার হচ্ছে উত্তর। এখানকার যে সময়টা দেওয়া আছে, সময়টা এখানে কি দেওয়া আছে, তোমাদের ভেজাল লাগানোর জন্য। এটা অন্যভাবে বের করা যায়, বাট এই সূত্রটা দিয়ে সহজ। এরপরে আসো, এটা খুবই মজার একটা ম্যাথ। এই ম্যাথটা অনেকেই ক্যালকুলেটর ছাড়া করতে পারে না। আমি তোমাদের এটা হচ্ছে শর্টকাটে করার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি। দেখো, শর্টকাট না, মানে মেইন নিয়মটা দিয়েই করবো, কিন্তু ক্যালকুলেটর ছাড়া করবো আর কি। তো এখানে বলছে 3 কেজি পানির তাপমাত্রা বৃদ্ধি করছে। যেহেতু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে এন্ট্রপির সূত্রটা কেমন হবে, ডেল এস ইকুয়াল টু হচ্ছে ms ln T2/T1। আমাদের সূত্র হবে এটা, তাই না। এখন দেখো, এগুলাকে তো আমাদের কি ক্যালভিনে কনভার্ট করে নিতে হবে। এটা হচ্ছে 273 ক্যালভিন, আর এটা হচ্ছে কত, 273 যোগ 10 ক্যালভিন। তাহলে T2 এর মান কত উপরে, এখানে আমরা এইটুকু যদি লিখি,
এম এর মান হচ্ছে কত বলছে, এম এর মান হচ্ছে তোমার 3 কেজি, আর এস এর মান হচ্ছে 4200, আর এখানে কি হবে লন, এটাকে কি লিখতে পারি, টি2 মানে হচ্ছে 273 যোগ হচ্ছে 10 ডিভাইডেড বাই হচ্ছে 273। ওকে, এই যে লনের এই ক্যালকুলেশনটা তোমরা এখন হাতে হাতে কেমনে করবা দেখো। এটার জন্য একটা ছোট্ট থিওরি তোমাদের শিখতে হবে, সেটা হচ্ছে লন 1 প্লাস এক্স ইজ ইকুইভ্যালেন্ট টু এক্স, মানে অ্যাপ্রক্সিমেটলি এটা এক্স এর সমান হয়। তার মানে এখানে লনের পরে যদি একটা 1 থাকে ওইটা আর চিন্তা না করলেও হবে, আমাদের শুধু এক্স এর মানটা নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, তাহলে এই 273টাকে যদি আমরা দুইজনের কাছে পাঠাই দিই তাহলে কি পাবো, লন 273 ডিভাইডেড বাই 273 প্লাস হচ্ছে 10/273 এরকম। তাহলে এটা কাটলে তো আমরা 1 পাই। তাহলে এই জিনিসটা দেখতে আমরা এটার মতো হয়ে গেছে না, দেখো লন 1 প্লাস 10/273, তার মানে 10/273 এখানে ইকুইভ্যালেন্ট কি x। তার মানে এগুলো এত কিছু না লিখে আমরা শুধু এখানে কি নিয়ে কাজ করলেই হবে, এখানে শুধু আমাদের এই যে এইটুকুর মান আমাদের শুধু কি নিয়ে কাজ করলেই হবে, এইটুকুর পরিবর্তে এখানে আমাদের উপরে 10, উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 273 নিয়ে কাজ করলেই হবে। ঠিক আছে, লন 1 প্লাস 10/273 বাদ দিয়ে শুধু 10/273 নিয়ে কাজ করলেই হবে। তোমরা যদি ক্যালকুলেটরে চাপো দেখবা যে লন 1 প্লাস এক্স এর মান এক্স এর মানের সমান। এখন এটা আমরা 3 দিয়ে কাটে দিতে পারবো, 3 9 27, 3 1 3, 10 দিয়ে এটাকে কেটে দিতে পারবো 9.1, 9.1 দিয়ে এটাকে কাটতে পারবো 9 4 36, 9 5 45। ঠিক আছে, তার মানে হচ্ছে এইটার যে কাটাকাটিটা এটা কি হবে, 4 থেকে 500 এর মধ্যেকার কোনো একটা নাম্বার হবে। তো অপশনগুলোতে দেখো এখানে আমাদের 400 থেকে 500 মধ্যে কেবলমাত্র একটা নাম্বারই আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এভাবে তোমরা এই ম্যাথটা ক্যালকুলেটর ছাড়াও সলভ করতে পারো, শুধু লনের ওই ছোট্ট ট্রিকটা তোমাদের জানা থাকতে হবে। এরপরটাতে যদি আমরা যাই, এখানে কি বলছে, এখানে বলছে হচ্ছে যে 2 ঘন্টা পরে কোন তেজস্ক্রিয় মৌলের 1/এত অংশ যদি 16 অংশ অবশিষ্ট থাকে, তো এটা আমরা ঐকিক নিয়মে করে ফেলতে পারি। কিভাবে দেখো, যে তোমার 1/2 অংশ অবশিষ্ট থাকে একটা টি হাফ সময় পর, তাহলে 1/4 অংশ অবশিষ্ট থাকে 2টা টি হাফ সময় পর, তাহলে 1/8 অংশ অবশিষ্ট থাকে 3টা টি হাফ সময় পর, তাহলে 1/16 অংশ অবশিষ্ট থাকবে কয়টা, 4টা টি হাফ সময় পর। তো এখন আমাদের এখানে বলছে যে এত অংশ অবশিষ্ট থাকে কত, 2 ঘন্টা পর না, তার মানে এই যে 4টা টি হাফের মান আসলে কত, 2 ঘন্টা। 2 ঘন্টা মানে হচ্ছে 120 মিনিট। তাহলে 4 দিয়ে কাটলে কত হবে, 4 3 12, তার মানে টি হাফের মান কত পাচ্ছে এখানে, 30 মিনিট। এটাই হচ্ছে অ্যান্সার। অর্ধায়ু জিনিসটাই হচ্ছে এরকম যে অর্ধেক সময় পর, মানে যে সময় পর এটা ভেঙে অর্ধেক হয়ে যায়। আচ্ছা, তারপরে যে থিওরিটা এখানে প্রশ্নটাতে কি জিজ্ঞাসা করছে, একটি 5 কেজি ভরের বস্তু 3 মিটার উচ্চতা থেকে মুক্ত হয়ে পড়লে 3 সেকেন্ড পতনের পর গতিশক্তি কত হবে। এই প্রশ্নটা খুবই সহজ, কিন্তু এটা ক্যালকুলেশনটা খুবই ফালতু ক্যালকুলেশন। ঠিক আছে, এটা আমাদের একটু কষ্ট করে করতে হবে। দেখো পরীক্ষা হলে এই ধরনের ম্যাথ সলভ করা একটু সময় খাই ফেলে আর কি। তো এখানে কি বলছে যে 5 কেজি ভরের বস্তু 30 মিটার উচ্চতা থেকে পড়ছে মুক্তভাবে, তাহলে 30 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে 3 সেকেন্ড পতনের পর তার গতিশক্তি কত হবে। তাহলে আমাদের গতিশক্তি বের করার সূত্র কি, E ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এই ভি সমান কি হবে, ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি। এখন ইউ এর জায়গায় হবে জিটি, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে, তো ইউ তো মুক্তভাবে পড়তেছে, তার মানে কি স্থির অবস্থান থেকে পড়তেছে, তার মানে এটা হচ্ছে ইউ 0। তাহলে জি আর টি, জি মানে হচ্ছে কত 9.8 ইন্টু টি এর মান কত, টি এর মান হচ্ছে তোমার 3 সেকেন্ড। তাহলে এই দুটো গুণ করলে কত হবে, দেখো এটা গুণটা শিখে নাও। 8 3 কত, 9 3 কত 27 যোগ, আর 3 8 কত 24, তার মানে 2.4, যেহেতু দশমিকটা একটা ঘরের আগে আছে ওই জন্য বসে দিলাম। তাহলে যোগ করলে কত হবে, 29.4। এই 29.4 এর উপর এখানে হোল স্কোয়ার হবে, তাই না। 1/2 মিটার মান, এম এর মান কত, এম এর মান হচ্ছে 5 কেজি ইন্টু 29.4 এর উপর হোল স্কোয়ার। এখন এই যে এটা গুণটা, এই গুণটা হচ্ছে তোমার এখানে টাইম কিলিং একটা জিনিস।
তো এটা হচ্ছে কিভাবে করতে পারি আমরা, দেখো তো এটা এখানে গুণটা করার জন্য আমরা এভাবে 29.4 ইন্টু 29.4 এভাবেও করতে পারি চাইলে। সেক্ষেত্রে কি হবে, এই 0.4 গুলো আমরা আলাদা করে গুণ করে নিব, আর 29 ইন্টু 29 এটাকে আলাদা করে গুণ করে নিব। দেখো 9 9 81 কত, 9 9 81 1 হাতে থাকলো 8, ঠিক আছে। তারপর 9 2 18, 18 আর 8 কত 26, 18 আর 8 26, এখানে একটা শূন্য বসলো। 29 2 হচ্ছে 58, 5 8, তাহলে এখানে কত হবে 1 8 6 কত 14, 14 4 হাতে থাকলো কত, হাতে থাকলো হচ্ছে গিয়ে 14 4 হাতে থাকলো 1, এখানে 5 আর 2 6 আর 1 7, তার মানে এরকম একটা মান আসতেছে, ঠিক আছে। ও একটু ভুল হয়েছে, কারণ কি এটা দশমিক নিয়ে, দশমিকটা তো রাখলে হবে না, কারণ দশমিকটার সাথে তো এটা আবার গুণ হবে। আচ্ছা সরি, এটা এইভাবে করলে হবে না, তার মানে আমাদের আরেকটা বুদ্ধি খাটাইতে হবে। কারণ এই ভগ্নাংশের গুণগুলো করা কিন্তু একটু টাইম কিলিং। এই টাইমটা থেকে বাঁচানোর একটা উপায় হচ্ছে আমাদের এটা, দেখো 1/2 ইন্টু 5 ইন্টু এইটাকে এখন আমরা কি করবো জানো, আমাদের জানা একটা মানের কনভার্ট করে নিব, যে 30 মাইনাস 0.6 এইটার উপরে হোল স্কোয়ার। এখন এটাকে আমরা কি দেখো 30 থেকে 0.6 বিয়োগ করলে 29.4 হয়। তো এটা হচ্ছে আমরা এখন এটা যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলি, তাহলে প্রথমটা কি হবে, a স্কোয়ার মানে হচ্ছে 3 3 900 মাইনাস 2, a মানে হচ্ছে কত, a মানে হচ্ছে 30, b মানে হচ্ছে কত 0.6, প্লাস হচ্ছে 0.6 এর উপর হোল স্কোয়ার, তাহলে 0.6 এর উপর হোল স্কোয়ার মানে কত হবে 6 6 36, তাহলে 0. এটা কত হবে 36, ঠিক আছে। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। এখন দেখো এটা পুরোটা যদি আমরা একসাথে করি, তাহলে 30 30 দিয়ে কত হবে 60, আর এখানে তোমার 0.6 আছে, 0.6 মানে পয়েন্টটা তুলে দিলে নিচে একটা 10 দিয়ে ভাগ, তাহলে 10 3 30, তাহলে 3 দুগুণী 6, 6 6 36, তার মানে এখান থেকে কত বিয়োগ হবে 36, তাহলে 900 থেকে যদি 36 বিয়োগ হয়, 900 থেকে 36 বিয়োগ হলে হবে তোমার কত 864, আর পয়েন্ট ওখানে 36 আছে, এইটা হচ্ছে এইটুকুর মান, ঠিক আছে 864.36। আর তার আগে কি আছে, একটা 5 গুণ আছে, তার আগে একটা হাফ গুণ আছে, ঠিক আছে। এখন হাফ দিয়ে এটাকে আমরা সহজে ভেঙে ফেলতে পারবো কিভাবে, দেখো হাফ দিয়ে করলে এটা হবে কত 4, এখানে হবে 3 2 আর দশমিক 18টা হয়ে যাবে 16, এটা হচ্ছে এর সাথে এখন 5 গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 432.16, এটা গুণ করলে কত হয় তুমি দেখো, যে 16 5 কত 80, এখানে কি হয়, ও সরি 16 না তো, এখানে 18 2 36, 18, তাহলে 18 5 হচ্ছে 90, তার মানে 0.90 হবে, আর এখানে 5 2 10, 10 এর 0 হাতে থাকলো 1, 5 3 15 আর 1 16 6 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, এই যে 2 1 6 0.990, এটা হচ্ছে অ্যান্সার। তো এটার ক্যালকুলেশনটা একটু জটিল ছিল। তো এটা হচ্ছে পরীক্ষার হলে তোমাদের করতে একটু তো সময় খাবে, বাট দেখো এটা কিন্তু একটা সুন্দর জিনিস তোমাকে শিখেছি, যে কিভাবে এই ধরনের ক্যালকুলেশন তোমরা সহজে করতে পারো। ওকে, আচ্ছা তারপরের ম্যাথটাতে আমরা যাই। ভূপৃষ্ঠ থেকে কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। আচ্ছা 1/4 হওয়ার জন্য যখন গভীরতায় বলবে, গভীরতার সূত্র কোনটা, গভীরতার ক্ষেত্রে হচ্ছে শুধু এইচ বাই আর বা হচ্ছে ডি মানে ডেপথ, ডি বাই আর হয়, আর যদি উচ্চতায় বলতো তখন কিন্তু এখানে একটা 2h/r হইতো, ঠিক আছে। তো গভীরতার সূত্রটাতে এটা ইউজ করবা, আর এখানে জিডি এর মান কত বলছে 4/1 তো এখানকার জি আর এই পাশে আগে থেকে জি ছিল, জি জি কাটা, এখন বাকিটা ক্যালকুলেশন করলে এখান থেকে ডি এর মানটা তোমাদের বের হয়ে যাবে। এটা একটা সহজ ম্যাথ, ঠিক আছে, এটা আমি অত ডেপথে গেলাম না। এরপর হচ্ছে দেখো পরেরটাতে যাই। এখানে কি বলছে যে কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের মান সেলসিয়াস স্কেলের মানের থেকে 10 বেশি হবে। আচ্ছা ফাইন, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটার জন্য আমরা দেখো এফ এর মান বলছে কি, এফ এর মান হচ্ছে সি এর চাইতে 10 বেশি, তাহলে আমাদের সূত্রটা এরকম সি বাই এফ ইকুয়াল টু এফ মাইনাস 32/9, তাহলে সি এর মান সি থাকে গেল, আর এফ এর মান কত বসাবো সি প্লাস 10 বসাবো। এখন এখান থেকে সি এর মানটা ক্যালকুলেট করে বের করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, এটাও সোজা ম্যাথ। আচ্ছা তারপরে যদি আমরা যাই, এরপরে কি আছে,
একটি বস্তু আলোর বেগে চলতে পারে তাহলে তার ভর কত হবে? আচ্ছা, ভরের জন্য সূত্রটা কেমন আমাদের এখানে দেখে নাও। m = m0/√1 - v²/c²। এখন এই v² এর মান যদি আমার c² এর সমান হয় তাহলে c² মিলে 1 হবে। 1 থেকে 1 গেলে 0 হবে, আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম হয়ে যাবে। তার মানে আলোর বেগে চলতে পারলে কোনো বস্তুর ভর অসীম হয়ে যায়। ঠিক আছে, এগুলো তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, তাও একটু ম্যাথ আকারে দেখাই দিচ্ছি আর কি। আমাদের আজকের দিনের এখানকার লাস্ট ম্যাথ, এখানে কি জিজ্ঞাসা করছে যে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের শক্তি এত হলে দ্বিতীয় কক্ষপথের শক্তি কত। তো এটা এমনিতে মুখস্থ মান একটা, তারপরেও তোমরা যদি এটা ম্যাথ দিয়ে করতে চাও তাহলে কিভাবে করবা, এই যে সূত্রটা হচ্ছে En = -E1/n²। E1 হচ্ছে আমাদের দেওয়া আছে, প্রথম কক্ষপথটা দেওয়া আছে, n² দিয়ে ভাগ করলে যা আসবে, n² মানে কত, দ্বিতীয় কক্ষপথ চাইছে, তাহলে 2 2 4, 4 দিয়ে ভাগ করলে যা আসবে তাই হচ্ছে অ্যান্সার। এখন এই ভাগটা তোমরা কিভাবে করতে পারো দেখো, 13.6 এটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে 4 3 12, নামলো কত 1.6। তো যখন পয়েন্ট থাকবে তখন তোমরাও এখানে পয়েন্ট নিয়ে নিবা, তাহলে পয়েন্ট বাদ দাও, তাহলে 4 4 16, তাহলে 3.4, এটাই তো অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের ফিজিক্স অংশের সমাধান। তোমরা যদি এখান থেকে কোনো প্রশ্ন বুঝতে না পারো সেটা কমেন্টে জানাবা, তাহলে আমি সেই প্রশ্নটা আলাদা করে তোমাদের সমাধান করে আবার আপলোড দিয়ে দিব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের পর্যন্ত